বৃষ্টি পড়ছে অবিরাম, মেঘের অমৃত কলস উপছে উঠেছে, আর সেই অমৃত বাড়ি আকণ্ঠ পান করছে আমাদের ধরিত্রী। আমি যখন আসছিলাম, দুদিকে প্রকৃতি আমাকে এইভাবে কথা বলার জন্যই যেন তৈরি করে দিল। আর আপনারা তো জানেন সুধী দর্শকবৃন্দ, প্রকৃতির সাথে সাহিত্যের তথা সাহিত্যিকদের কোথাও একটা আত্মিক যোগাযোগ। আর সেই জন্যেই তো প্রাচীনকালে কালিদাস থেকে শুরু করে রবীন্দ্রনাথের নীল নভগণে আষাঢ় গগনে তিল ঠাঁই আজ নাহিরে এক রকমভাবে এই বর্ষা তার জাদু দেখিয়ে আসছে। আর এহেন বর্ষা মুখর সন্ধ্যায় আমরা আবারও তৈরি হয়ে গেছি শুধু দর্শকবৃন্দ, শুধুমাত্র আপনাদের জন্য একটা সাহিত্য মুখর সন্ধ্যা নিয়ে। আর ব্যবস্থাপনায় রয়েছে প্রতিদিনকার মতনই আমাদের মুক্ত বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম, আমাদের অতি প্রিয় মুক্ত আবহ। শুধু দর্শকবৃন্দ, প্রথম থেকে শেষ পর্যন্ত সঞ্চালনা পর্বে আমি থাকছি চিরঞ্জীব ঘোষ, ঠিক প্রতিদিনের মতো। আমি জানি আপনারা এই মুহূর্তে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আমাদের মাননীয় সাহিত্য বন্ধুর সাথে পরিচয় পর্বটুকু সেরে নেওয়ার জন্য। আমাদের আজকের সাহিত্য বন্ধু আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়জন, বর্ধমানের চিরপরিচিত মুখ। শুধু সাহিত্য সাধনা নয়, সকলকে একত্রিত করে সাহিত্যের পথে এবং সুস্থ সংস্কৃতির পথে হাঁটতে উনি পছন্দ করেন, এবং তার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। এবং বিভিন্ন ভূমিকায় আমরা তাকে এই মুহূর্তে পেয়ে এসেছি। কখনো দেখেছি সামনে বিপুল জনতা নিয়ে নিজের স্বরচিত কবিতা পাঠ অথবা আবৃত্তিতে, আবার কখনো সকলকে একত্রিত করে মঞ্চ আলো করেছেন সমবেত সঙ্গীত দিয়ে। এমন গুণী মানুষকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে সত্যিই ঋদ্ধ হব এবং আমরা গর্বিত। আসুন শুধু দর্শকবৃন্দ, আমরা পরিচয় করিয়ে দিই আজকের মাননীয়া সাহিত্যবন্ধু শ্রীমতী শুক্লা গাঙ্গুলি মহাশয়কে। দিদি, আপনাকে এই স্টুডিও ফ্লোরে হার্দিক আমন্ত্রণ জানাই, অত্যন্ত উষ্ণতার সাথে আমন্ত্রণ জানাই। আপনার কেমন লাগছে দু এক কথা শুধু দর্শকদের জন্য। আমার আজকে এখানে এসে ভীষণই ভালো লাগছে। এত ভালো লাগছে, এর জন্যে আমি এই মুক্ত বাংলার সকল কলাকুশলীকে এবং তার সঙ্গে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্যে। আমরা সত্যিই খুব আপ্লুত আজকে আপনাকে আমাদের মধ্যে পেয়ে। শুধু দর্শকবৃন্দ, আমরা এই গুণী সাহিত্যিককে যখন আমাদের মধ্যে পেয়ে গেছি, তখন সামনের এই আলোচনা পর্বে আমরা অবশ্যই সফর করব মাননীয়া সাহিত্য বন্ধুর সাহিত্য জীবনের অলিতে গলিতে, সাহিত্য জীবনের আনাচে কানাচে। আমরা সবটুকু জেনে নেব তার সাহিত্য সাধনার কথা। আজকে প্রথমে আমরা যেটুকু দিয়ে শুরু করতে চাই, প্রথমে বলি আমরা তো আগস্ট মাসে ঢুকে গেছি। আগস্ট মাসের 1 তারিখে পা দেওয়া মানেই কোথাও রক্তের মধ্যে আমরা স্বাধীনতার সেই উন্মাদনাকে খুঁজে পাই, কারণ আর দিন কত পরেই আমাদের দরজায় কড়া নাড়বে সেই প্রিয় দিনটি আমাদের স্বাধীনতা দিবস, তাই না দিদি? তো কাজেই এই মুহূর্তে আমাদের তরফ থেকে দিদির কাছে একটা অনুরোধ, এই স্বাধীনতা দিবসকে নিয়ে যদি কোনো লেখা দিদির তার রত্নের ঝাঁপিতে থাকে, ছড়িয়ে দিন দিদি সেই রত্ন আমাদের এই মুক্ত আবহ স্টুডিও ফ্লোরে, আমরা উদ্ভাসিত হই। দিদি আসুন আপনার কবিতায়। মাননীয়া সাহিত্যবন্ধু তৈরি হতে হতে প্রতিদিনকার মতন আমরা যে কথাটুকু সেরে নিই। আপনারা থাকছেন আমাদের সাথে, যারা এই সুন্দর অনুষ্ঠানে যোগদান করতে ইচ্ছুক তারা 70 ফোন করুন 6294345327 এই নাম্বারে চলে আসুন আমাদের এই স্টুডিও ফ্লোরে। আসছি আমাদের সাহিত্য বন্ধুর কবিতায়। আমার স্বরচিত কবিতা স্বাধীনতা ৭৬তম বর্ষে। দেখতে দেখতে ৭৬ বছর অতিক্রম, আমাদের মহান ভারতের স্বাধীনতার পরাধীনতার গ্লানি ভোলার নয়, অনেক সংগ্রামের দ্বারা স্বাধীনতা প্রাপ্তি। দীর্ঘ 200 বছর ধরে চলা সংগ্রাম,
হাজারো হাজারো যোদ্ধাদের বলিদান। আমরা কি ভুলতে পারি ওনাদেরকে, যারা হাসি মুখে দিয়ে গেছেন প্রাণকে? বাংলার বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, বীরাঙ্গনা মাতঙ্গিনী প্রাণ বলিদান। সবার হৃদয়ে একটাই মন্ত্র, বন্দে মাতারাম। দেশমাতার শৃঙ্খলকে মুক্ত করার লড়াই। মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, শত শত দেশনেতার মহান সংগ্রাম। আজ আমরা গর্ব করে বলতে পারি, আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক। স্বাধীনতার ৭৬তম বর্ষে শপথ হোক আমাদের দেশের অখণ্ডতাকে বজায় রাখার। সাম্প্রদায়িক ভেদাভেদকে দূরে রেখে রবীন্দ্র নজরুলের মন্ত্রে সম্প্রীতির ভারত গড়া। বাহ, অপূর্ব এক মুগ্ধতার রেশ এই মুহূর্তে আমাদের স্টুডিও ফ্লোরে। কোথাও একটা সেই সম্প্রীতির ডাক, কোথাও একটা অখণ্ড ভারতকে, আমাদের ভারত মাতাকে সেইভাবে খণ্ডিত না হতে দিয়ে তার গৌরবকে একই রকমভাবে পুনরুজ্জীবিত করে রাখা এবং সেই আবহমান ঐতিহ্যকে বয়ে নিয়ে চলা, এই সমস্ত নিয়েই তো আমাদের ভারতবর্ষ। আর আমরা ভারতবাসী, আমরা গর্বিত। আমাদের কবির কলমে সেই ডাক যে এই কাজগুলি আমরা ভারতবাসী সুচারুভাবে যেন করে যাই। দিদিভাই, এটা তো সেরকমভাবে আমরা সাক্ষাৎকার বলে ভারী ব্যাপারটাই নিয়ে যেতে চাই না। একটা সান্ধ্যকালীন সাহিত্যকে কেন্দ্র করে আমাদের সুন্দর একটা আড্ডা, সেখানে ভাই থাকছে, সঙ্গে থাকছে দিদিভাই, ঠিক তো? একদম। প্রথম কবে থেকে লেখালেখি শুরু হলো, বা আপনি মনে করলেন লেখা সাহিত্য আমাকে টানছে, আমাকে কিছু লিখতে হবে, সেটা কখন থেকে শুরু হলো? সেটা হচ্ছে, আমি তো ৩৬ বছর কর্মজীবনে ব্যস্ত ছিলাম। আচ্ছা। সেই সময় লেখার অতটা সময় করে উঠতে পারিনি। ইচ্ছা থাকলে করতে পারিনি, কেননা আমার দপ্তরটা ছিল স্বাস্থ্য দপ্তর। আচ্ছা। হ্যাঁ, যার ফলে আমি ঠিক সত্যি কথা থেকে অবসর নেওয়ার পরে আমি এই লেখালেখিটা একটু একটু করে শুরু করছি। এবং যখনই সংসার সামলে, সব বাইরের জগতের সব কিছু সামলে আমি সময় পাই, একটু করে বসি এবং চেষ্টা করি এবং একটু লিখি। বাহ, এইটাই। শুধু দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে জানতে পারলেন আমাদের দিদিভাই স্বাস্থ্য দপ্তরের প্রায় ৩৬ বছরের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং তিনি সেবা দিয়ে আমাদের দেশকে, আমাদের সমাজকে ধন্য করে গেছেন, উদ্বুদ্ধ করে গেছেন এবং রোগকে সুস্থতার পথ দেখিয়েছেন। আর একদম শেষ জীবনে এসে সিস্টার ইনচার্জ হিসেবে আমাদের বর্ধমান মেডিকেল কলেজ থেকে উনি অবসর নিয়েছেন। এহেন একটি দায়িত্বপূর্ণ কর্মক্ষেত্রের সাথে যুক্ত থেকে নিজের জীবিকাকে বয়ে নিয়ে যাওয়া, পাশাপাশি সাহিত্যের প্রতি অনুরাগটিকে খুব যতনে মনের গভীরে পুষে রেখে অবসর জীবনে সেটিকে নিয়ে আবার বসা, এজন্য আমাদের সকলের তরফ থেকে আমাদের প্রিয় দিদিভাইকে অনেক অনেক সাধুবাদ জানালাম। আর আরও একটা কথা যে আমরা জেনে নিতে চাই এই সময়ে, একদিকে জীবিকা সামলালেন, একদিকে খুব সফলভাবে সংসারের তরিটিকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার সাথে সাথে সাংস্কৃতিক যে পথযাত্রা তাতেও আপনি সামিল, আবার সঙ্গে সাহিত্য, এত কাজ করে ওঠেন কিভাবে এই এত সুন্দর ম্যানেজমেন্টটুকু করেন আপনি? দুই এক কথা একটু সেটা নিয়েও শুনে নিই আপনার কাছে। সেটা আমাকে খুব কষ্ট করে, কারণ সময় বার করে নিতে হয় এটার জন্যে। আর এটার পিছনে সবচেয়ে কি অবদান আছে আমার হাজব্যান্ড শ্রী কাশীনাথ গাঙ্গুলির। সে আমাকে ভীষণভাবে উৎসাহ যোগায় এবং উৎসাহিত করে, তার জন্যই আমি এতটা এগিয়ে যেতে পারছি বা সব জায়গায় আমি অংশগ্রহণ করতে পারছি। এটাই আমার বলার। বাহ, আমরা জানতেই পারলাম যে প্রতিটি সফল সাহিত্যিকের পেছনে একজন না একজন কেউ তো থাকেন যিনি উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে মানুষটিকে ঠিক সাহিত্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। এখানে আমাদের মাননীয় সাহিত্য বন্ধুর যে কাছের মানুষটি, প্রাণের মানুষটি, আমাদের সম্মানীয় কাশীনাথদা, তিনি এই কাজটি খুব গভীরভাবে করে আসছেন।
তার জন্য আমরা তাকেও সাধুবাদ জানালাম। চলুক আপনাদের যুগ্ম প্রচেষ্টায় সাহিত্যের এই তরি, এটা আমাদের তরফ থেকে অবশ্যই কাম্য। কেমন? আর আপনার ছোটবেলা কি বর্ধমানেই কেটেছে? হ্যাঁ, ছোটবেলা বর্ধমানেই কেটেছে। আপনার স্কুলিং বা শিক্ষা জগৎ সব বর্ধমানে? হ্যাঁ, আমি মিউনিসিপ্যাল গার্লস স্কুল থেকে হায়ার পাশ করি, তারপর কলকাতার হাওড়া নরসিংহ দত্ত কলেজ থেকে বিএসসি কমপ্লিট করি। আচ্ছা আচ্ছা। আমাদের এই যে আপনি যখন আসছেন তখন দেখছেন বাইরের একটা কি সুন্দর প্রকৃতি, তাই না? আপনার কি মনে হয় যে সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে প্রকৃতির কিছু ভূমিকা আছে? অবশ্যই আছে। হ্যাঁ, কেন এই প্রকৃতি না থাকলে সাহিত্যে আমরা এত লেখালেখি করতে পারতাম না। এত সুন্দর প্রকৃতি, এই যে 12 মাসে 12 রকমের রূপ, এটা মনে হয় আমরাই আমাদের ভগবানের অনেকে যে আমরা সেগুলো দেখতে পাই, তার সঙ্গে আমরা মানে পাল্লা দিয়ে চলতে চাই, যে সিজনে যেটা সেইভাবে আমরা সাহিত্য লেখা বলে আবৃত্তি, স্বরচিত কবিতা লেখা, এগুলো তো সাহায্য করে প্রকৃতি। একদম ঠিক কথাই, এটা খুব ভিতরের কথা, প্রতিটি সাহিত্যিকের কথা, যে প্রকৃতি কোথাও যদি এসে আমাদের মনে না মিশে, আমাদের কলমের মধ্যে দিয়ে যদি প্রবাহিত না হয়, আমাদের সাহিত্য সৃষ্টি যেন কোথাও একটু মলিন হয়ে যায়, কোথাও একটু ফেড হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, তাই না? আমরা খুব দামি কথা শুনলাম। আমরা ছোটোবেলাতে যখন কথা বলছিলাম যে মাননীয় সাহিত্য বন্ধুর যে স্কুলিংয়ের কথা, ছোটোবেলার কথা, আমি জানি না আপনার ছোটোবেলাটা কিভাবে কেটেছে দিদি ভাই। আমার ছোটোবেলাটা কিন্তু একটা একান্নবর্তী পরিবারের মধ্যে কেটেছে। সেখানে আমার কাকা কাকিমা, ভাই বোন, আমার মা বাবা সকলে একসাথে একটা হই হুল্লোড় করে সারাদিন কেটেছে। আপনারও কি সেরকম কিছু অভিজ্ঞতা আছে? আমার দুর্ভাগ্য, আমি জেঠুর এদের পাইনি, কারোকে কাকাকে পাইনি। আমি বাবা মা এবং আমরা 7 ভাই বোন মিলে কাটিয়েছি। এমনকি আমার দুর্ভাগ্য, আমার দাদুকে আমি ঠাকুমাকে এদেরও পাইনি, দিদাদেরও পাইনি, যার জন্য আমরা 7 ভাই বোন, বাবা মা, এই নিয়েই আমাদের সংসার ছিল। সত্যি কথা বলতে কি, একান্নবর্তী পরিবারের যে সৌরভ, সেই সৌরভটুকুর মানে আঘ্রাণ করার আক্ষেপটুকু তাহলে আপনার মনে থেকেই গেছে, তাই না? তাহলে এটা কি আমি বলতে পারি যে আপনার এই আক্ষেপ বা এই একান্নবর্তী পরিবার নিয়ে কোনো লেখা যেগুলো আমরা এই সময় শুনতে পারি, সেরকম কোনো লেখা আপনার কাছে তৈরি আছে? ঠিক আছে, হ্যাঁ, তৈরি আছে। ঠিক আছে, আমরা আজকে আপনি তৈরি হন। আপনি তৈরি হতে হতে আমি দুটো কথা বলে নিই। মাননীয় সাহিত্য বন্ধু, এহেন গুণী সাহিত্য বন্ধুকে আমরা যখন সঙ্গে পেয়েছি, তিনি বিভিন্ন স্বাদের বিভিন্ন রকম কবিতা আমাদের জন্য নিয়ে এসছেন। এবারে আমরা শুনে নিই একটি ভিন্ন স্বাদের কবিতা, যেটা স্বাধীনতা প্রেম থেকে বেরিয়ে একবারে একান্নবর্তী পরিবারের উপর লেখা হলো। আসুন আপনার কবিতায়। আমার দ্বিতীয় স্বরচিত কবিতা, একান্নবর্তী পরিবার। একান্নবর্তী পরিবারেতে বেশ সুখের সময় ছিল। পরিবারে রুটির দিস্তা বেশ মোটাই ছিল। ফাটা কাপের চায়ে বেশি তৃপ্তি ছিল। মাছের পিসটা ছিল মাঝারি, সুতোই ছিল ডিম কাটা। সপ্তাহে রবিবারে মাংস ছিল। সময়টা বেশ ভালোই কাটত। কাঠের পিঁড়িতে বসে এঁটো হাতে আড্ডা ছিল। মাটির তৈরি উনুন ছিল, কয়লা ঘুঁটির আঁচ ছিল, বাটা মশলার স্বাদ ছিল, ধুনো ঝাড়তে কুলো ছিল, মাটির কলসে জল ছিল, রকেতে বসে আড্ডা ছিল, নিত্য খুনসুটি চলতে থাকতো। এসবেতেই বেশ সুখ ছিল, শান্তি ছিল, ভালোবাসা ছিল। আহারে, বড়ই ভালো ছিল সেই সময়ের দিনগুলো। কি অপূর্ব একটি কবিতা, মানে আমাদেরকে কোথাও যেন আজ থেকে 30 বছর পেছনে ভাসিয়ে নিয়ে গেল। সেই একান্নবর্তী পরিবারের সেই উঠান, যেখানে একসাথে অনেকের পা পড়ত, যেই উঠানের বাতাস একসাথে অনেক মানুষের কলরবে ভরে উঠত, যেই বাড়ির খাবার ঘরের মেঝে ভরে যেত অনেকগুলো থালায় এবং খুনসুটিতে, সেখানে কেড়ে খাওয়া থেকে শুরু করে যার পাতে কম আছে সেখানে নিজের পাত থেকে তুলে তাকে খাইয়ে দেওয়া পর্যন্ত, এই সমস্ত সুন্দর ঘটনার একটা
মঞ্চ ছিল আমাদের সেই একান্নবর্তী পরিবার, ঠিক না? একদম। আমরা যখন ভাবি কোথাও যেন মনটা আমাদের ভরে যায়। আর খুব সত্যি কথা, এটা যেন আমাদের ভিতরে এখনই মাইক্রো ফ্যামিলি জোয়ারে হারিয়ে যাচ্ছে, তাই না? একদম। আমরা এই নিয়ে হয়তো আমাদের নেক্সট জেনারেশনকে এই স্বাদ আর দিতে পারছি না। এটা কোথাও একটা আক্ষেপের জায়গা রয়েই গেছে। দিদিভাই, বাংলায় আমরা স্বপ্ন দেখি, বাংলায় আমরা ঘুমাই, বাংলায় আমরা কথা বলি, বাংলাতে আমরা গান গাই। বাংলা ভাষা আমাদের প্রাণের ভাষা, আমাদের দুধের ভাষা। এই মাতৃভাষার জন্যে আপনার ভবিষ্যতে কি করার ইচ্ছে আছে? এই মাতৃভাষাকে একটু উজ্জীবিত রাখার জন্য আপনার কিছু বক্তব্য একটু ছোট করে। এই মাতৃভাষাটা বজায় রাখার জন্যে প্রথমত নিজেকে খুব সচেতনভাবে, প্রথমত কি বলবো, যে এর মধ্যেও চলে আসছে কিন্তু অন্য ভাষার একটা প্রভাব। হ্যাঁ, প্রভাব, এবং সেখানে মাতৃভাষা কলঙ্কিত হচ্ছে, কলঙ্কিত করছে সেখানে। হ্যাঁ, যার ফলে এটা খুব মাটাই। আর দ্বিতীয়ত আমাদের কাছে অ্যালার্মিং, এটা খুব অ্যালার্মিং, এটা হতে দেওয়া উচিত না। না, উচিত নয়, একদম ঠিক বলেছেন। এইটাকে ধরে রাখতে হবে। আমাদের ভাষা, মাতৃভাষাটাকে ভীষণভাবে মানে কি বলবো, প্রাধান্য দিতে হবে আমাদের, যে আমাদের গর্ব, যে এটা আমাদের, হ্যাঁ, এটা আমাদের মাতৃভাষা। হ্যাঁ, এটার উপর আমাদের জোর দিয়ে আমাদের সেই মতো ভাবেই চলতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার বলার। প্রতিটি ভাষারই তো একটি আলাদা করে মাধুর্য আছে, এবং সংমিশ্রণ কোথাও যেন সেই মাধুর্যটাকে নষ্ট করে দেয়, ঠিক না? তো আমাদের কবিবন্ধু এই ডাকই দিলেন যে প্রতিটি ভাষার মাধুর্য স্বতন্ত্রভাবে বজায় থাক, এবং আমাদের মাতৃভাষার যে স্বরূপ, যে সৌন্দর্য, সেটা ঠিক তার মতনই বিকশিত থাকুক। একদম। খুব সুন্দর একটি কথা আমরা আজকে শুনলাম আমাদের কবিবন্ধুর কাছে। আপনি যখন কোনো কিছু নিয়ে লিখছেন বা লিখবে বলে ভাবলেন, প্রথমত এই উপাদানগুলো আপনি কোথা থেকে খুঁজে পান? বাস্তবে না কল্পনায়? কিভাবে আপনার মাথায় আসে? সত্যি কথা কি, এইটা লিখতে গেলে না কিছু পড়াশোনা করার প্রথমে দরকার থাকে। সেটা তো বিভিন্ন বই টই আমরা পড়লে আমাদের জ্ঞানটা বাড়ে। প্রকৃতির সঙ্গে যোগাযোগ রাখতে হয়। আর এইগুলো সমস্ত এবং বাস্তবে যেগুলো ঘটছে সেগুলোকে ভীষণভাবে লক্ষ্য রাখতে হয়, কি ঘটতে চলেছে, কি ঘটছে, সব মিলিয়ে তবে একটা সাহিত্য লেখা সম্ভব হয়ে ওঠে। শুধু কাগজ কলম নিয়ে বসলেই কিন্তু সবসময় লেখা সম্ভব নয়। এইগুলোকে সবগুলোকে একসঙ্গে করে এবার একটা কবিতা হোক, গল্প হোক, প্রবন্ধ হোক, সেগুলো আমাদের পক্ষে লেখা অনেক সহজ হয় এবং সেইভাবে লিখি। আপনার উপাদান তাহলে যেমন বাস্তবে থাকছে, সেরকম কল্পনায় থাকছে, সেরকম সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা যেগুলো কিনা সমাজকে নাড়া দিয়ে যায়, সেগুলো পর্যন্ত আপনি খুব সুচারুভাবে চিন্তা করেন, গভীরভাবে চিন্তা করেন, এবং সেই নিয়ে কলম ধরতে চান বা চেয়েছেন। বাহ, ভীষণ সুন্দর একটা কথা আমরা এই মুহূর্তে পেলাম। এই যে সুধী দর্শকবৃন্দ, আমরা না বলেছিলাম যে আমরা মানুষটির সাহিত্য জীবনের অলিতে গলিতে ঘুরবো এবং আনাচে কানাচে ঘুরবো, এবং সেখানে ঘুরতে গিয়েই কত চমৎকৃত তথ্য সব উঠে আসছে। দেখুন, আমরা আবারও আসবো আপনার আরেকটি কবিতাতে। আপনি তৈরি হয়ে নিন আপনার তৃতীয় কবিতার জন্য। আমরা শুনে নিই আমাদের মাননীয় সাহিত্য বন্ধু পরবর্তী কবিতা কি বিষয়ের উপরে রাখছেন এবং কোন কবিতা রাখছেন। আপনার পরবর্তী কবিতা আমি আমার মতো। বাহ, এ তো মানে আমরা প্রথমেই জেনে নিচ্ছি যে মানুষটা কি সেটা উনি বলতে চান। কেউ আমাকে প্রভাব করুক, এটা আমার পছন্দ নয়, আমি কিন্তু আমারই মতো। এখানে কোথাও একটা আত্মবিশ্বাসের খোরাক যদি পারেন সুধী দর্শকবৃন্দ করিয়ে নিন আপনারা। আসুন আপনার কবিতা। কেউ কেউ কথা বলতে ভালোবাসে, কেউ কেউ আবার চুপচাপ থাকতে চায়, কেউ আবার নীরবে কথা শোনে। গাছ, আকাশ, বাতাস কেউই কথা বলতে পারে না, তবু তাদের সাথেও কথা হয়। আমরা কথার ফুলঝুরিতে মাতি, বিনা প্রয়োজনে সংঘর্ষে মাতি। আমি আমার মতো চলি, কেবল নীরবে প্রচার করি, ভালোবাসা দিয়ে সবাইকে ভোলাই। সদা নতুনের গান গাই, আমি আমার মতো থাকি। এসো আগামী দিনে সবাই মিলেমিশে থাকি। বাহ, নীরবতার একটা গভীর ভাষা আছে, এটা কিন্তু আমরা উপেক্ষা করতে পারি না।
একদম। এবং এই যে নীরবতার ভাষা, সেটা কিন্তু কান দিয়ে উপলব্ধি করা যায় না, সেটা কিন্তু মর্ম দিয়ে উপলব্ধি করতে হয়। অবশ্যই। এই জন্যে কবিবন্ধু বললেন, গাছ, পাথর, পাহাড় সব কিছু উদার, গভীর, কিন্তু নীরব, কারণ তাদের ভেতরেও গভীর ভাষা লুকানো আছে। কবিবন্ধু ডাক দিলেন, একা নয়, আসুন সবাই মিলে বাঁচি, সবাই মিলে থাকি। এত সুন্দর কবিতাগুলো আজকে আমরা ওনার কাছ থেকে পেয়ে ভীষণভাবে ঋদ্ধ হচ্ছি, ভীষণ সমৃদ্ধ হচ্ছি। আর এই লোভেই তো এখানে সুন্দর কবি সাহিত্যিকদের আমাদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। সামনের দিনে শিশুদের নিয়ে কিছু কাজ করার ইচ্ছা, কিছু ভাবছেন? শিশুদের দিকে এই যে কলমের আঁচড় যেন দিনে দিনে উপেক্ষিত হয়ে যাচ্ছে। সবাই বড়দের জন্য লিখছে, সমাজের জন্য লিখছে, কিন্তু ওদের জন্যে ওরা কি তাহলে এই নেটওয়ার্কের ভিতরেই এই জালেই জড়িয়ে যাবে? ওদের হাতে কি ফিরে আসবে না সেই আবার কাগজ? এই নিয়ে কিছু কথা। না, শিশুদের প্রতি এখন মা বাবাদের হয়েছে কি শুধু পড়াশোনা, এটাই দেখে, কিন্তু ওর শুধু পড়াশোনার মধ্যে থাকলে তো হবে না। তাদেরও কিন্তু বাইরের জগতে একটু আবৃত্তি, একটু গান, একটু লেখালেখি, এই দিকের দিকেও তাদের একটু নজর দিতে হবে। এইটা দিতে গেলে তাদের দেখাতে হবে কি, এই দেখো এই পত্রিকাতে এই একটা বাচ্চা ছেলে কি সুন্দর লিখেছে, তা তুমিও কিন্তু এটা লিখতে পারো, তুমি যদি চেষ্টা করো দেখবে তুমিও পারবে। তাহলে এবার চেষ্টাটা তোমায় করতে হবে। তাহলে এবার অবসর সময়ে তুমি চেষ্টা করো, পেন আর কাগজ নিয়ে বসে তুমি কতটুকু পারো, যতটুকু পারো তুমি ততটুকু লেখো, এইভাবে দেখবে তুমিও এগিয়ে যাবে। এইভাবে তাদেরকে মানে উৎসাহিত করতে হবে, এবং তাদের শুধু পড়াশোনার মধ্যে চাপ না দিয়ে এইগুলো যদি করে তাদের মনও ভালো থাকবে। ঠিক। আমরা তো পড়াশোনা করে সত্যি কথা বলতে কি, পড়াশোনা শিখিয়ে তো আমরা লক্ষ্যটা কখনোই যেন এরকম থাকে না অনেকের মধ্যে যে একটি শিশুর সামগ্রিক বিকাশ হোক। আমাদের কোথাও যেন একটা লক্ষ্য হয়ে যায় ডিগ্রি থেকে একটা ভালো চাকরি থেকে একটা খুব সমৃদ্ধশালী জীবন। কিন্তু এই যে ইঁদুর দৌড়, এর ভিতরে দৌড়াতে দৌড়াতে দিদিভাই আপনার কি মনে হয় না যে ভেতরের মানুষটা, শিশুর ভেতরের মানুষটা কখন যেন শুকিয়ে গেছে, কখন যেন সে তার অনেকগুলো সত্তাকে বিকাশ করতে পারলো না? এটা কি মনে হয় না? একদম। আর শুধু তাই না, তারা বাবা মা থেকেও অনেক দূরে চলে যাচ্ছে, যখন উচ্চ পদে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। ঠিক, সত্যি তো, কারণ আমরা তো সেই মূল্যবোধগুলো দিয়ে উঠতে পারছি না। আমরা শুধুমাত্র তাদের শিক্ষার পেছনে দৌড়াচ্ছি, ডিগ্রির পেছনে দৌড়াচ্ছি। একদম খুব কঠিন ধ্রুব সত্য কথা। আজকে আমাদের এই সাহিত্যের আলোচনার ভেতরেও একটা সমাজের ভীষণ সমস্যার কথা উঠে এলো। শিশুদেরকে গোড়ার থেকে কিভাবে সাহিত্যের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তাদের পরিপূর্ণ একটা বিকাশ ঘটানো যায়, তারই যে উৎসটা, সেটা বললেন আমাদের মাননীয় সাহিত্য বন্ধু। আশা করি দর্শকবৃন্দ আপনাদের ভালো লেগেছে। আমরা আবারও আসবো আমাদের সাহিত্য বন্ধুর আরেকটি কবিতায়। উনি তৈরি হতে হতে আপনাদের সাথে দুটো আলাপচারিতায় আমরা থাকি। আপনাদের এই যে সহযোগিতা, আপনাদের এই যে নিরন্তর আমাদেরকে পথ চলার সাহস যোগানো এবং ভালোবাসাটুকু দেওয়া, এর জন্য সত্যিই আমরা আপনাদের সাধুবাদ জানাই। আমরা চলে আসছি শুধু দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী কবিতায় দেখি আমাদের সাহিত্য বন্ধু আর কি কবিতা এনেছেন আমাদের জন্য। বসন্ত এসেছে দ্বারে, মাঘের শীত পার হতেই হাজির হয় বসন্তকাল। ফাগুনের নীল আকাশের সাথে মৃদুমন্দ মলয় বাতাসে বইতে থাকে। ফাগুন এসেছে আজ দ্বারে, সবার রুরু মনে। ফাগুন মানে হলুদ বসন্ত, পলাশ শিমুলের আগমন। ফাগুনের রঙিন ভাবনায় আসে বসন্তের রঙিন আবির খেলা। কথায় বলে বসন্ত হাজির, প্রেমিক মন বড়ই উদাসীন। শালপিয়ালির বনে বনে কোকিলের সুমধুর কণ্ঠস্বরে বসন্তরাজকে বরণ করতে কবিদের কাব্য লেখা শুরু। বাহ! এহেন বর্ষা সন্ধ্যায় বসন্তের কবিতা কোথাও যেন একটা নতুনত্ব এনে দিল।
আর এটা কেন সম্ভব হলো বলুন তো? একটাই কারণ, আমাদের সাহিত্য বন্ধু চির নবীন বসন্তকে তার হৃদয়ে চির জাগ্রত করে রাখেন। এই জন্যই তার এই এত সুন্দর একটি সৃষ্টির নমুনা, যেটা বসন্ত নির্ভর, সেটা আমরা পেলাম। অনেক ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দরভাবে বসন্ত ঋতুর উপর এই সুন্দর কবিতাটি নিবেদন করার জন্য। কেমন দিদিভাই, আপনি সাধারণত দেখা যাচ্ছে যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ সার্ভিসের মধ্যে রইলেন। আপনার এই যে সার্ভিস পিরিয়ডটা, অর্থাৎ যেটা আমি বলতে চাইছি আপনার কর্মজীবনটা, এটা তো যথেষ্ট বিস্তৃত, এবং আমি খুব ভালো মতো জানি যে এই যে জেলা হাসপাতালগুলোতে যুক্ত থাকা মানে সেখানে প্রচুর ঘটনার সম্মুখীন হতে হয়, প্রচুর এমন কিছু ঘটনা যেগুলো হয়তো সারা জীবন মনের মধ্যে দাগ কেটে রয়ে যায়। আপনি এমনই বিগত দিনের কোনো স্মৃতি থেকে কোনো ঘটনাকে নিয়ে সাহিত্য সৃষ্টির কথা কি ভেবেছেন? সেই ছোট গল্প হোক, প্রবন্ধ হোক, কবিতা হোক। আমি যে স্বাস্থ্য বিভাগে ছিলাম, সেই লাইনটা এমন একটা জায়গা, আমাদের উদ্দেশ্য একটাই, যে রুগীকে সুস্থ করে বাড়ি পাঠানো। আমাদের উদ্দেশ্য এইটা। কোনো রুগী খারাপ হয়ে যাক, কোনো রুগী প্রাণ হারাক, এটা কিন্তু চাই না। এর পরিপ্রেক্ষিতে বলতে হয়, অনেক নিজেকে সংযত রাখতে হয় কথাবার্তা সবেতে। একটা রুগী যখন ভর্তি হয় তার পিছনে কিন্তু অনেক বাড়ির লোক আসে, যেটা নিয়মের বাইরে, কিন্তু এটা দোষ দিলে হবে না। তারা সবাই কিন্তু চিন্তিত সেই রুগীটার জন্য, তার জন্য তারা আসে। এবার যতই আমরা বলি এতজন আসবেন না, হ্যাঁ, কিন্তু তাদের মন তো মানবে না। সেই ক্ষেত্রে দরকার কি নিজের ব্যবহারটা। তাকে যদি আমি বুঝিয়ে বলি, হ্যাঁ, যে একজন থাকুন বা বড়জোর দুজন থাকুন, ডাক্তার যত তাড়াতাড়ি সম্ভব ডেকে আমি ট্রিটমেন্টটা শুরু করে দিচ্ছি। কিন্তু ভিড় হলে তো ডাক্তারবাবু তো দেখতে অসুবিধা হবে, রোগীর ক্ষেত্রেও সুবিধা হবে। আর জানবেন আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব যাতে রোগী সুস্থ হয়ে ওঠে। এইভাবে আমাদের এই প্রফেশনে সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে বিহেভিয়ার। সবচেয়ে বিহেভিয়ারটা যদি ভালো না করি তাহলে কেউ সেখানে একটা কি বলবো বিশাল গন্ডগোলের সৃষ্টি হয়ে যাবে, কথোপকথন কথা কাটাকাটি শুরু হয়ে যাবে। সেইটা আমি যখন সিস্টার ইনচার্জ হই আমার মেয়েদেরও আমি শিখিয়ে এসেছি। কম কথা বলবে, যেটা কাজের কাজ সেটুকুই করবে। পার্টি 10টা কথা বললেও তোমরা কম কথাতে দিও না, এইটাই আমি শিখিয়ে এসেছি, এবং এটা খুব দরকার আমার। এই পরবর্তী পর্যায়ে আপনার এই যে কর্মপদ্ধতি, যেটা খুব সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করলেন, এইগুলো কি কোনো সাহিত্যের আকারে কিছু বার করা যায়, যে আপনার অভিজ্ঞতা এইভাবে নিয়ে একটি বই প্রকাশের কিছু ইচ্ছা, এগুলো কি রয়েছে আপনার মনে, যে যেটা গাইড বুক হবে ওদের কর্মপরিচালনা বা কর্মজীবনটাকে নিয়ে যাওয়ার জন্য, যেটা সাহিত্যের কাজও হলো আবার ওদের প্রফেশনেও খুব ভালো কাজ হলো, সেরকম কি কোনো ইচ্ছে বা আছে আপনার? ইচ্ছে আছে, অবশ্যই আছে। আমি মেয়েদের যেমন আমার রুমে ডেকে নিয়ে অনেক সময় ক্লাস নিতাম। হ্যাঁ, যে কিভাবে মানুষের সঙ্গে চলবে, কিভাবে ট্রিটমেন্ট, একটা পেশেন্ট তাকে কিভাবে কেয়ার দেবে। হ্যাঁ, ডাক্তারকে কলবুকটা দিলে ঠিক কথাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার কি করণীয়, এই শিক্ষাগুলো তাকে কিন্তু আমার ঘরে ডেকে তাদের শেখাতাম। তার ফলে আমি কোনোদিন মানে সেরকম কোনো পরিস্থিতিতে পড়িনি বা আমার মেয়েরা পড়েনি, যাতে একটা এই সৃষ্টি হয়, এইটাই। এবং আমি চাইবো এটা যেন বরাবরের জন্য বজায় থাকে। সাহিত্য হচ্ছে গিয়ে সমাজের দর্পণ, এটা তো আমরা জানি, এবং সমাজের ভেতরেই যে বিভিন্ন জীবিকাগুলো আছে, সেই জীবিকাগুলো কিভাবে মানুষ নিজের জীবন দিয়ে, জীবিকা মানেই তো তাতে জীবন সমর্পণ করা, ঠিক তো? তো এই নিজের জীবনকে সমর্পণ করে সেই জীবিকাকে কিভাবে সুন্দরভাবে একটা মানে পরিচালনা করা যায়, একটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারই একটা নমুনা যদি সাহিত্যের আকারে, সাহিত্যের মাধ্যমে আমরা যদি মাননীয়া দিদিভাইয়ের কাছ থেকে ভবিষ্যতে পাই, তাহলে এর থেকে মনে হয় সমাজ আর কিছু অন্যভাবে উপকৃত হতে পারে না। এটা আমাদের তরফ থেকে একটা আবেদন রইল, আপনি অবশ্যই আপনার সারা জীবনের অভিজ্ঞতাকে মিশিয়ে একটি কর্মপদ্ধতি লিপিবদ্ধ করুন আপনার একটা পুস্তক আকারে।
আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম দিদিভাই। আমরা ধীরে ধীরে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর একটি কবিতা শুনব দিদিভাইয়ের কাছে, তারপরে আমরা চলে যাব র্যাপিড ফায়ারে। দিদিভাই, আপনার শেষ কবিতাতে আপনি চলে আসুন। আমার স্বরচিত কবিতা জলই জীবন। ঠাকুরদা, ঠাকুমা, বাবা মারা সবাই কুয়ো দেখেছিলেন। আমরা সবাই দেখলাম পাইপলাইনের কলের জল। আমাদের সন্তানরা দেখল মিনারেল ওয়াটার। এবার আমাদের নাতি নাতনিরা দেখবে ক্যাপসুল। অবিরাম চলছে বৃক্ষ নিধন, নদী নালা সব শুকোচ্ছে। সামনের দিনে সবাইকে ফেলতে হবে চোখের জল। বাহ, কি ভয়ঙ্কর একটি, অত্যন্ত আতঙ্কজনক কিন্তু সমাজের পক্ষে উপযোগী একটি বার্তা আজকে আমাদের দিদিভাই দিলেন। সে আদিমকাল থেকে কুয়োর জল, তারপরে সত্যি করেই আমরা পেলাম পাইপলাইনের জল, এখন পাইপলাইনের জল থেকেও আমরা আসছি মিনারেল ওয়াটারে। কিন্তু এইভাবে ভূগর্ভস্থ জল যখন ফুরাতে ফুরাতে শেষে পৌঁছাবে, এবং সেই যে অসুস্থতা, সেটা তো ট্যাবলেট, কাজেই ট্যাবলেট দিয়ে সেটাকে ঠিক করতে হবে। কাজে এই দিনের দিকে আমরা এগোচ্ছি। এখনও সাবধান হওয়ার সময় আছে। পৃথিবীকে সুস্থ রাখতে, শান্ত রাখতে, প্রকৃতিকে তার রোষ কমাতে আসুন আমরা গাছ লাগাই। বর্ষার মধ্যে এটাই হোক আমাদের এই স্টুডিও ফ্লোর থেকে প্রথম এবং প্রধান আহ্বান। দিদিভাই, আপনাকে অজস্র ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বার্তা দেওয়ার জন্য। আমরা ধীরে ধীরে শেষ পর্যায়ে এসে গেছি। এখন আমরা চলে আসবো একটা র্যাপিড ফায়ার খেলাতে। আমাদের শুধু দর্শকবৃন্দ অনেকেই অনুরোধ করেন যে আপনারা ছোট্ট করে যে র্যাপিড ফায়ারটা খেলেন ওটা যেন বন্ধ করবেন না, ওটা আমাদের কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগে। আমরা বুঝতে পারি যে এক একজন সাহিত্যিকের মধ্যে কি সুন্দর একটি মানুষ লুকিয়ে আছে তার ছোট্টখাট্ট উত্তরে। দিদিভাই, তাহলে শুরু করি। হ্যাঁ, কালি কলম মন লেখে তিনজন, ঠিক তো? কালি কলম মন লেখে তিনজন। কোনো সময় কি মনে হয় আপনার যে এই কালি কলম আর মন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেল, এবং সেই সময় মনে হয় যে আমি লিখছি না, কলমই আমার কথা লিখে যাচ্ছে? এরকম কি মনে হয়? হ্যাঁ, হয়। হয়, এরকম অবশ্যই হয়। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে আসি আমি। 3টে বর আপনাকে চাইতে হবে ভূতের রাজার কাছে, সেই বিখ্যাত গান জবর জবর 3 বর। হ্যাঁ, তো আপনি বলুন কোন 3টে বর আপনি চাইতে পারেন সাহিত্য সংক্রান্ত ভূতের রাজার কাছে? আসল আমি তো একটু বাচিকের সঙ্গে যেহেতু যুক্ত, একদম। আমি আমার যে কবিদের খুব, সব কবিকেই আমার খুব শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই, কিন্তু কবি শঙ্খ ঘোষকে আমি খুব শ্রদ্ধা করি বা করি। আমাকে যদি কেউ একটু কবি শঙ্খ ঘোষের একটি লেখা বই আমাকে দিয়ে আচ্ছা করতে, আচ্ছা আচ্ছা, প্রথম বর, এই বরটাই চাইছি, আর আমার কোনো কিছু দরকার নেই। এত সুন্দর একটি চাওয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসি তাহলে। আপনি লিখছেন কবিতা, আপনাকে আবহ হিসেবে, কবিতার একটা প্রেক্ষাপট হিসেবে আমি 3টে অপশান দিচ্ছি। একটা হচ্ছে সমুদ্র, একটা হচ্ছে অরণ্য, একটা হচ্ছে পাহাড়। আপনি এই 3টের ভেতরে কোনটাকে বেছে নেবেন? সমুদ্র। সমুদ্র বেশি ভালোবাসেন? আচ্ছা, সমুদ্রের উচ্ছ্বাস, এই যে দুরন্ত যৌবন সমুদ্রের, এবং এই যে দুরন্ত একটা কর্মক্ষমতা সমুদ্রের, এই জিনিসটা যেন আমাদের কবি বন্ধুকে বেশি টানে, এবং তার জন্যেই আমাদের পাহাড়ের যে মৌন গভীর রূপ, বা আমাদের এই যে গভীর অরণ্যের রহস্য, এর থেকে উনি সমুদ্রকেই বেশি কাছে টেনে নেন। এর পরের প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন। আপনি লং ড্রাইভে কোথাও গেছেন, আপনার পাশে আপনার প্রিয় মানুষটি আছে, গাড়িতে আর কেউ নেই। এই মুহূর্তে আপনার পাশের মানুষটির কাছ থেকে অনুরোধ এলো, একটি কবিতা শোনাও না আমাকে। এই সময়ের জন্য আপনি কোন কবিতাটা বেছে নেবেন? আসলে মানুষের অনেক প্রিয় কবিতা থাকে। সত্যি কথা বলতে কি, এই এক মুহূর্তে এক লহমায় কোনো একটি কবিতাকে বেছে দেওয়া সত্যিই কঠিন ব্যাপার। তবুও বলি,
রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। বাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ এটা আবৃত্তি করতে ভালোই লাগে। আচ্ছা। এবং বেশ আপনি উদাত্ত কণ্ঠে বহু জায়গায় করেওছেন, আমার সেটা শোনাও হ্যাঁ, আছে। হ্যাঁ। এবং সত্যি করেই ভীষণভাবে মানে আবেদনযোগ্য আপনার এই আবৃত্তিটি হয়। আপনি সেটাই শোনাতে চান। আমাদের যেতে যেতে শেষ প্রশ্ন, যেটা আমাদের প্রশ্ন নয়, অনুরোধ, আমাদের সাহিত্য বন্ধুকে আমরা প্রতিজনার মতন করতে চাই। যাওয়ার আগে কিছু বার্তা আপনি এই স্টুডিও ফ্লোর থেকে সমাজে ছড়িয়ে দিন। আপনি কি বলতে চাইছেন, দুই এক কথা। আমি এটাই বলতে চাই, সবাই সাহিত্য নিয়ে লেখালেখি করুক, একটু এটা করাটা দরকার আছে। হ্যাঁ, যে যেমন পারবে, সে কোনো স্বরচিত কবিতা হোক, প্রবন্ধ, গল্প, যাই হোক না কেন, কিন্তু লিখবো বলেই তো লেখা যায়, সবসময় সম্ভব হয়ে ওঠে না। এর জন্য একটু পরিশ্রমও করতে হয়। হ্যাঁ, কিছু জিনিসের সাথে যোগাযোগ রাখতে হয়। সেটা প্রথমত হচ্ছে একটু পড়াশোনা করতে হবে, তা নাহলে আমি আমার ভেতর থেকে আমার যে ইচ্ছা এগুলো ওয়ার্ডগুলো ঠিক মতো আসবে না। প্রকৃতির সঙ্গে একটা যোগাযোগ রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট, প্রকৃতির সঙ্গে যোগাযোগ। আর হচ্ছে কি, বাস্তবে যা ঘটছে বা ঘটতে চলেছে সেইগুলো লক্ষ্য রেখে খুব ওয়াকিবহাল থাকতে হবে। ওয়াকিবহাল থাকতে হবে। তবে এইগুলো সব যদি ওয়াকিবহাল থাকা হয়, তাহলে সুন্দর বসে কোনো প্রবন্ধ বা স্বরচিত কবিতা লেখা আমার মনে হয় অনেক সহজ হয়ে উঠবে। শুধু দর্শকবিন্দু, সুন্দর সাহিত্য সৃষ্টি কিভাবে করা যায় এবং তার জন্য কি কি প্রয়োজনীয় উপাদান, সেগুলো খুব সুন্দরভাবে আমাদের সাহিত্য বন্ধু বললেন। যাওয়ার আগে আমরা একটু দেখে নিই তার সাহিত্য কীর্তির বিষয়গুলি। সম্পাদিকা কল্পনা রায়, তার সম্পাদনায় কথাশৈলী যে আমাদের এই বইটি বেরোয় বা পুস্তক প্রকাশিত হয়, সেখানে নিজ গুণে এবং নিজের দক্ষতায় স্থান করে নিয়েছেন আমাদের মাননীয়া সাহিত্য বন্ধু। আর আছে আমাদের অত্যন্ত কাছের এবং সবথেকে বর্ধমানে অগ্রগণ্য যে বর্ধমান সাহিত্য পরিষদ, নিরন্তর সাহিত্য প্রসারে যারা অগ্রণী ভূমিকা আজীবন কাল করে এসেছেন, সেই সাহিত্য পরিষদের যে সাহিত্যপত্র, তাতেও কিন্তু আমাদের মাননীয়া সাহিত্যিক তার অত্যন্ত সুনিপুণভাবে সাহিত্যকীর্তি রেখেছেন। এগুলি আপনারা সংগ্রহ করবেন, পড়বেন। আজকের যে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান এ পর্যন্ত আমরা এগুলাম, আজ পুরো শেষ এবং তার বিদায় লগ্ন। এখানে দাঁড়িয়ে আমরা একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা সুস্থ থাকবেন, সুস্থ সাহিত্যে থাকবেন এবং ভালো থাকবেন। শুভরাত্রি।